আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওর শুরুতেই আমি আমার হাতে সেলাই করা একটি কাপড়ের ব্যাগ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগটা আমি আরো আগেই সেলাই করেছিলাম। তবে ব্যাগের ভিতরের কিছু সেলাই বাকি রয়ে গিয়েছিল। সেই সেলাইটা আজকেই কমপ্লিট করলাম। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন বা যারা রেগুলার দেখেন, তারা তো জানেন যে আমি একজন কর্মজীবী নারী। তো প্রতিদিন কলেজে আসা যাওয়ার জন্য হ্যান্ড পার্সগুলো আমাকে ব্যবহার করতে হয়। আমার রেগুলার ব্যবহার করার ১৫ থেকে ২০ টা ব্যাগ আমি নিজে কাপড় দিয়ে হাতে বাসায় সেলাই করেছি। আর বিভিন্নভাবে ডিজাইন করে আমি ব্যাগগুলো সেলাই করে থাকি। এই ব্যাগটা আমি কাপড়ের উপরে ফিতা এবং বুতাম দিয়ে ডিজাইন করেছি। ব্যাগটার সামনে এবং পিছনে ২ পাশে আমি সেম ভাবে ডিজাইন করেছি। এই ব্যাগগুলো মূলত আমি ছেলেদের প্যান্টের ভারী কাপড় দিয়ে সেলাই করি এবং ভিতরে ব্যাগটা যাতে মজবুত হয় সেজন্য বক্রম ব্যবহার করি। শুরুতেই আমি ব্যাগের ডিজাইন করা, ব্যাগে চেইন লাগানো এবং ব্যাগের ভিতরে যে পকেটগুলো দেই সেগুলো হচ্ছে সেলাই মেশিন দিয়ে করি এবং একেবারে শেষে ব্যাগের চারিদিকটা কিন্তু আমি সুই সুতা দিয়ে হাতেই সেলাই করি। কারণ ২ পাশের ভারী কাপড়, ভিতরের পলসের কাপড় এবং বক্রমের কাপড় মিলিয়ে ভারী হয়ে যাওয়ার কারণে তখন কিন্তু সেলাই মেশিন দিয়ে ব্যাগটা সেলাই করা সম্ভব হয় না। সেজন্য আরকি ভারী হওয়ার কারণে ব্যাগগুলোকে একদম শেষের দিকে এসে চারিদিকটা হাতেই সেলাই করে নিতে হয়। তো এট লাস্ট আজকে হচ্ছে আমার ব্যাগ সেলাইটা আমি কমপ্লিট করলাম। তো ব্যাগ সেলাই করাটা এবং ডিজাইন করাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমি ঘরে ফেলে রাখা টুকরো কাপড়, পুরনো জিন্স প্যান্ট, ফেলে রাখা লেস, পুঁতি, পাতি দিয়ে ডিজাইন করে কয়েকটা হাত ব্যাগই সেলাই করেছি এবং সেগুলো আমি আমার আগের কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েওছিলাম। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিভাবে আমি ব্যাগগুলো সেলাই করি সেই টিউটোরিয়াল সহ একটা ভিডিওর লিংক দিয়ে দেব। তো আপনারা যারা এভাবে আরকি বাড়িতেই বাসায় নিজের হাতে কাপড়ের ব্যাগ সেলাই করতে চান, তারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এভাবে কম খরচে ঘরেই সুন্দর, সুন্দর হাত ব্যাগ তৈরি করে নিতে পারেন। এদিকে হচ্ছে বাসা গোছগাছের কাজগুলো আমি এক, এক করে করে নিচ্ছি। ঠিক যেভাবে প্রতিদিন করে থাকি আরকি। তো আজকে হচ্ছে আমার ছেলেমেয়ের স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং আমার কলেজও একসাথে বন্ধ হয়ে গিয়েছে। ঈদ এবং গ্রীষ্মের ছুটিটা আমরা একসাথে পেয়ে গিয়েছি। তো প্রতিদিন তো ঘরবাড়ি বাসাবাড়ি যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। এরপরেও যখনই আরকি কলেজ বন্ধ হয় আমি তখন বাসার সমস্ত কিছুই A to Z সবকিছু ডিপ ক্লিন করে নিই। যদিও প্রতিদিন পরিষ্কার করে রাখার কারণে খুব একটা কঠিন ময়লা হয় না। তাই খুব সহজে এবং কম সময়ে কিন্তু পরিষ্কারের কাজগুলো আমি করে নিতে পারি। তো ঈদে বাড়ি যাওয়ার আগেই কয়টা দিন আমি সংসারের ডিপ ক্লিনের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকবো। ঘরের উপরের ঝুল ঝাড়ু থেকে শুরু করে বেডশিট চেঞ্জ, ধোয়া, মোছা, কিচেন, ওয়াশরুম সহ A to Z এক, এক করে আমি আরকি পরিষ্কার করে নেব। এরপর হচ্ছে বাচ্চাদের স্কুল ড্রেস, তারপর আমার কলেজে ব্যবহার করার বোরকা সবকিছু ধুয়ে আয়রন করে রেখে যাব। কারণ ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসার পর কাজ করার তেমন একটা ইচ্ছা করে না। তখন সাথে, সাথেই আমার কলেজ খুলে যায়, বাচ্চাদেরও স্কুল খুলে যাবে। সেজন্য বাড়িতে যাওয়ার আগে আমি এই কাজগুলো করে রেখে যাব। তারপর চলে আসবো আজকের ভিডিওর মূল বিষয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের অল্প আয় থেকে একজন গৃহিণী হিসেবে সংসারে টাকা জমানোর সহজ কিছু ইউনিক কিছু আইডিয়া বা উপায় সম্পর্কে। তার আগে বলে নিচ্ছি আমার যেসব প্রিয় আপুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, লাইক, কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন,
আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তারপর এক, এক করে আমি ঘর গোছানোর কাজ শেষ করে বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তাটা দিয়ে দেব। আমার এই কয়েক মাসের জমানো কিছু টাকা আপনাদের সাথে শেয়ার করব এবং আজকে রান্না-বান্না করতে থাকব। আর টাকা জমানোর ইউনিক উপায়গুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, টাকা জমানোর বিভিন্ন ধরনের আইডিয়া কিন্তু আমার কয়েকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একটা মধ্যবিত্ত পরিবারে অল্প আয় থেকে টাকা জমাতে চাইলে অবশ্যই সংসারের খরচটা আগে কমিয়ে নিতে হবে। সংসারের খরচ না কমালে কখনোই টাকা জমানো সম্ভব হবে না। আর আজকের ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে আমার হাতের সেলাই করা কাপড়ের একটা ব্যাগ দেখিয়েছিলাম। যে ব্যাগটা আমি বাজার থেকে কিনলে আমার মোটামুটি ১,০০০ থেকে ১,২০০ টাকার মতো খরচ হতো। তো আমি মাত্র ১০০ থেকে ৳১৫০ খরচ করে ব্যাগটা বাসায় নিজেই সেলাই করে নিয়েছি। আর বাকি ৳১,০০০ মতো বাঁচিয়ে নিয়েছি। দেখুন, এভাবেও কিন্তু খরচ বাঁচানোর কারণে একটা ব্যাগ কিনতে যেই টাকাটা খরচ হতো, আমি সেই টাকাটা বাঁচাতে পেরেছি এবং সেই টাকাটা কিন্তু জমাও করতে পেরেছি। এভাবে সংসারের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা গৃহিণীরা অল্প, অল্প করে এভাবে সংসারের প্রত্যেকটা খরচ কিছুটা করে কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই সংসারের খরচ কমানোর মাধ্যমে টাকা জমা করা সম্ভব হয়। একটা দামি পণ্যের বিকল্প আমরা যদি অন্য একটা কম দামি পণ্য দিয়ে আমাদের প্রয়োজন বা চাহিদাগুলো পূরণ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক টাকাই খরচ বেঁচে যাবে এবং আমরা ওই টাকাগুলো জমা করতে পারবো। এভাবে একটা দামি পণ্যের প্রয়োজন যদি আমরা অন্য একটা কম দামি পণ্য দিয়ে পূরণ করতে পারি, সেরকমই মানে বিকল্প পণ্যের মাধ্যমে সংসারের প্রয়োজন পূরণ করে খরচ বাঁচিয়ে টাকা জমানোই হচ্ছে মূলত টাকা জমানোর ইউনিক উপায় বা ইউনিক মাধ্যম। আমি একটা উদাহরণ দিয়ে খুব সহজে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, মানে সহজে বোঝানোর জন্য। যেমন আমরা যে ভাত খাই, ভাতে হচ্ছে গিয়ে শর্করা থাকে। আমরা যে আলু খাই, আলুতেও শর্করা থাকে। আমরা আটা দিয়ে যে রুটি তৈরি করে খাই, সেটাতেও কিন্তু শর্করাই থাকে। তো একেক সময় কিন্তু একেকটা পণ্যের দাম কম থাকে, আবার একেকটা পণ্যের দাম বেশি থাকে। যেমন কখনো চালের দাম বেশি থাকে, আবার তখন আলুর দাম কম থাকে। আবার অনেক সময় আলুর দাম বেশি থাকে, তখন হচ্ছে গিয়ে চালের দাম কম থাকে। কখনো, কখনো চালের তুলনায় গম বা আটার দামটাও কম থাকে। তো যেহেতু ৩ টা খাবারেই একই রকমের খাদ্য উপাদান মানে শর্করা আছে, তখন যে পণ্যটার দাম যখন কম থাকে, তখন আমরা সেই পণ্যটা বেশি খেতে পারি। মানে বেশি ব্যবহার করলে কিন্তু সেখান থেকেও আমাদের খরচটা অনেকটাই বেঁচে যায়। যেমন যখন চালের দাম বেশি কিন্তু আলুর দাম অনেকটা কম, তখন চাইলে আমরা ভাতটা কিছুটা কম নিয়ে সিদ্ধ আলু, আলু ভাজি, আলুর সবজি, আলুর চপ বানিয়ে খেতে পারি। এতে করে আমাদের শরীরের শর্করার প্রয়োজনটাও পূরণ হয়ে যাবে। আর বেশি দামি পণ্যটা না কিনে একটু কম দামের পণ্যটা গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমাদের সংসারের খরচটা বাঁচিয়ে নিতে পারবো এবং অল্প আয় থেকে আমরা অল্প, অল্প করে টাকাও জমা করতে পারবো। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের অল্প আয় থেকে টাকা জমা করতে চাইলে এই কৌশলগুলো অবশ্যই ব্যবহার করতে হয়। এখানে লজ্জা বা ছোট হওয়া বা নিজেকে ছোট মনে করার কিছুই নেই। প্রয়োজন পূরণ এবং চাহিদা পূরণ হওয়াটাই হচ্ছে মূল বিষয়। আবার কিছু, কিছু ফলের দাম কিন্তু সবসময় খুব বেশি থাকে। যাদের আয় কম তারা কিন্তু চাইলে প্রতিদিন দামি, দামি ফল-ফলাদি কিনে বাচ্চাদেরকে খাওয়াতে পারে না। তাই বলে কি তারা ফল-ফলাদি খাবে না? তাদের কি ফলের পুষ্টির চাহিদাটা পূরণ হবে না? অবশ্যই হবে। অনেক ফলই আছে যেগুলো কম দামে বাজারে পাওয়া যায় কিন্তু সেগুলো খুবই পুষ্টি সমৃদ্ধ ফল। যেমন ৳৫০ কেজিতে পেয়ারা পাওয়া যায়। এছাড়াও বর্ষার মৌসুমে ৳২০০ কেজি ড্রাগন ফল পাওয়া যায়। এছাড়াও সিজনে, সিজনে অনেক ফলই আছে যেগুলো ১০০, ২০০ বা ৳৫০ বা তার নিচেও ৳১০-৳২০ কেজিতেও পাওয়া যায়। তো এই ধরনের ফলগুলো কিনে যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু কম খরচেই পুষ্টির চাহিদাটাও পূরণ হয়ে যায়। সেখান থেকে বেশি দামি ফল কিনে যে টাকাটা খরচ হতো সে টাকাটাও কিন্তু জমানো সম্ভব হয়ে যায়।
এভাবে একটু বুদ্ধি করে কিন্তু খরচ করলে দেখা গেছে বাচ্চাদেরকে পুষ্টি সমৃদ্ধ খাবারের চাহিদাটাও পূরণ করা যায়। আর সংসারের খরচ বাঁচিয়ে অল্প, অল্প করে সেখান থেকে টাকা জমা করাও সম্ভব হয়ে যায়। এছাড়াও কিছু পণ্য আছে যেসব পণ্যগুলো মাসে বা বছরে ২-১ বার কিন্তু ছাড়ে বিক্রি করা হয়। মানে পণ্যের যে দামটা থাকে তার চেয়ে কিছুটা কম দামে বিক্রি করা হয়। তো মধ্যবিত্ত পরিবারের বউ বা গৃহিণীরা পণ্য কেনার বিষয়ে একটু খোঁজ খবর রেখে যখন যে পণ্যটা ছাড়ে বিক্রি করা হয় বাজারে, তখন একটু বেশি পরিমাণে ওই পণ্যগুলো কিনে রেখে ব্যবহার করলে অল্প আয় থেকেও কিন্তু সংসারের খরচ বাঁচিয়ে টাকা জমা করা সম্ভব হয়। কিছু পণ্য থাকে যেগুলো একবার ব্যবহার করার পর রিসাইকেল করেও ব্যবহার করা যায়। যেমন আমি পুরনো জিন্সের প্যান্ট কেটে যেভাবে হাত ব্যাগগুলো সেলাই করি এবং আমি বাচ্চাদের পুরনো জামা কাপড় ফেলে দেওয়ার আগে সেগুলো থেকে প্রয়োজনীয় বোতাম, চেন, তারপর লেস, পুঁতি, পাতি এগুলো রেখে দেই যেগুলো আমি আবার পুনরায় অন্য জামা কাপড়ে ব্যবহার করতে পারি এবং এই খরচটা বাঁচিয়ে নিয়েও টাকা জমা করতে পারি। এছাড়াও পুরনো মশারি, পুরনো জর্জেট ওড়না বা শাড়ি দিয়ে কিন্তু কুশন, বালিশ খুব সুন্দরভাবে বানানো যায়। মানে তুলা হিসাবে এগুলো ব্যবহার করা যায়। যেখান থেকেও কিন্তু সংসারের খরচ বাঁচিয়ে টাকা জমানো সম্ভব হয়। মোট কথা একজন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী স্বামীর অল্প আয় থেকে উপরের এই ইউনিক টিপস গুলো ব্যবহার করে সংসারের খরচ বাঁচাতে পারলে খুব সহজেই কিন্তু প্রতি মাসে হাজার টাকা জমানো সম্ভব হয়। অর্থাৎ খরচ যতটা কমানো যাবে টাকা কিন্তু ততটাই জমানো সম্ভব হবে। মানে খরচ কমবে, টাকা জমবে। আমি মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী হয়ে এই টিপসগুলো ব্যবহার করার মাধ্যমে সংসারের খরচ বাঁচিয়ে অনেক টাকাই জমা করতে পেরেছি এবং এখনো জমা করছি আলহামদুলিল্লাহ। আর আপনারাও এই টিপসগুলো ব্যবহার করার মাধ্যমে সংসারের খরচ কমিয়ে কিন্তু খুব সহজে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্টে টাকা জমা করতে পারবেন ইনশাল্লাহ। তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলার মাঝে কিন্তু আমি আমার প্রয়োজনীয় সব রান্নাবান্নাও কমপ্লিট করে নিলাম। আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।